মুখে ঠোঁটে ব্যাপকভাবে আঘাত করা হয়েছে, ঠোঁটগুলো ফেটে গিয়েছে, কয়েকটা দাঁতে ফ্র্যাকচার হয়েছে, কানের এই পাশটা ফেরে গিয়েছে, মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাধা রয়েছে এবং সেখানে ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন, যে কারণে তিনি ওইভাবে আসলে আজকে কথা বলতে পারবেন না। তার হয়ে সাধারণ সম্পাদক হিসেবে আজকে আমি লিখিত বক্তব্য পাঠ করব এবং পরবর্তীতে তিনি দেশবাসীর কাছে দোয়া চাইবেন এবং আমাদের এখানে যারা ওই হামলায় আহত হয়েছিল তারা এখানে উপস্থিত আছেন, তারাও সেদিন যে ঘটনা ঘটেছিল সংক্ষিপ্ত আকারে তারাও কিছু কথা বলবে। তো আমি এখন এই মুহূর্তে লিখিত বক্তব্য, যেটি গণ অধিকার পরিষদের সাউন্ড হচ্ছে কেন এখানে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের হয়ে আমি আজকে তার লিখিত বক্তব্য পাঠ করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, গত 2 আগস্ট রাত 2টার সময় ডিবি পুলিশ আমার বাসায় কথিত অভিযান চালিয়ে বিনা ওয়ারেন্টে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে। বিনিয়ামিনকে গ্রেপ্তারের আগে তার বাবা রফিকুল ইসলামকে মোহাম্মদপুর থেকে আটক করে ডিবি পুলিশ 8 ঘন্টা ডিবি পুলিশের গাড়িতে বসিয়ে রেখে বিভিন্ন জায়গায় সেই গাড়িতে করে রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে ডিবি পুলিশ ঘরে এবং বিনিয়ামিন মোল্লাকে খুঁজতে থাকে। এছাড়া ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে 6 ঘন্টা আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করে। ওই দিন রাত 2টার সময় ডিবি পুলিশ আমার বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করে। আমার বাসায় 2 মাসের কন্যা সন্তান ও 3 বছরের আরেকটি কন্যা সন্তান, অর্থাৎ 2টি কন্যা সন্তান এবং একই সাথে হজ ফেরত শ্বশুর শাশুড়ি থাকায় আমি ডিবি পুলিশকে অনুরোধ করি যে আপনারা সকালবেলা আসেন, কিন্তু তারা আমার কথায় কোনো ধরনের কর্ণপাত করেননি। 2টি দরজা ভেঙে আমার বাসায় ঢোকে এবং ডিবি পুলিশের এডিসি জনাব রাজিবুল আকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে মদ্যপ অবস্থায় ডিবি পুলিশের ডিসি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আমাকে হুমকি প্রদান করেন। অত্যন্ত দুঃখের বিষয়, ডিবির মতন একটি গোয়েন্দা সংস্থায় এ ধরনের মদ্যপ ও দুর্বৃত্ত কতিপয় ব্যক্তি দায়িত্ব পালন করছে। নুরুল হক নূর, আপনারা জানেন, সেদিনই বলেছে যে প্রয়োজনে আপনারা তাদের ডোপ টেস্ট করেন। তো আজকের এই সংবাদ সম্মেলন থেকে যারা সেখানে মদ্যপ অবস্থায় গিয়েছিল আমরা তাদের ডোপ টেস্ট করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 2 আগস্ট বিকাল 4টায় বিরোধী দলসমূহের নেতাকর্মীদের উপর হামলা, হয়রানি, গ্রেপ্তারের প্রতিবাদ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশে মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউলকে পিটিয়ে হত্যার বিচার ও টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তারকৃত 34 জন বুয়েট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত হামলা চালায়। ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থী তরিকুল ইসলাম, মেহরাব হোসেন মেহেদি, তাহিদুল ইসলাম তুহিন, নেওয়াজ খান বাপ্পি, রনি, রবিউল ইসলাম, রাজীব মোল্লা সহ অনেকে সেদিন আহত হন। এমনকি সেদিন আমাদের 2 জন নারী সহযোদ্ধা আমাদের সাথে ছিলেন, ফাতেমা তাসনিম ও রেশমা আক্তার। তাদের শ্লীলতা হানি করা হয়েছে এবং ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে ফাতেমা তাসনিম আছে, তার কাপড় 2 জায়গা থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন যেভাবে চতুর্দিক থেকে ঘিরে চাবির রিং, কলম, স্টিলের চেইন সহ তাদের হাতে আবার বাইকের তালা ছিল, হকি স্টিক ছিল, এই দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। তাতে স্পষ্ট আন্দোলন করছি, সেজন্য ডিবি পুলিশের কর্মকর্তারা আমাকে সেদিন বাসায় এক ধরনের জেরা করে জিজ্ঞাসাবাদ করেছেন। দেশের এই ক্লান্তি লগ্নে বর্তমান
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও নাগরিকদের রাজপথে আন্দোলনে থাকা দরকার। সেক্ষেত্রে অবান্তর সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে ওই দিন আমাদের সভাপতি মহোদয়ের বাসায় ডিবি পুলিশ গিয়েছিলেন এবং তারা নুরুল হক নূরকে প্রশ্ন করেছেন যে, নূর ভাই, আপনি নিজের মতন আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কেন বিএনপির সাথে আন্দোলন করছেন, আপনি কেন জামাতকে নিয়ে কথা বলেন? এটি আসলে ডিবি পুলিশ কখনোই এই ধরনের অবান্তর কথা বলতে পারেন না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমি যেন পরিপূর্ণ চিকিৎসা সেবা না নিতে পারি, তাই গত 3 আগস্ট সরকারের একাধিক কলেজ থেকে বাধ্যতামূলক ছুটি নিয়ে আমি ধানমন্ডি নগর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হই। আমি ধন্যবাদ জানাই গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষকে এবং এখানকার চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং ব্যক্তিমহলকে। আরও ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার নির্দেশনায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল যারা আমাকে দেখতে এসেছিলেন। এবং একই সাথে আমি আরও ধন্যবাদ জানাই যুগপৎ আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী সহ শিক্ষক এবং বিভিন্ন তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যারা নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার সম্পূর্ণ দায় ভোটারবিহীন এই আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করব, দেশে সংঘাত উস্কে দিয়ে নৈরাজ্যকর এবং ভীতিকর পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না। জনগণের গণদাবি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের দাবি আপনাদেরকে মেনে নিতে হবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনের দুর্বৃত্তায়ন ও বল প্রয়োগের মাধ্যমে ভিন্নমত দমন করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেই দাবি সরকারকে মেনে নিতে বাধ্য করুন। জনতার বিজয় হবেই। নুরুল হক নূর, অধিকার পরিষদ। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাঝে আমি লিখিত বক্তব্য, যেটি আমাদের সভাপতি মহোদয়ের, তিনি অত্যন্ত অসুস্থ, কথা বলতে পারছেন না, তারপরেও অনেক দেশের মানুষ শুভাকাঙ্ক্ষী অনেকে তার মুখ থেকে একটা লাইন হলেও শুনতে আছেন। এখানে সাব্বির আছেন, তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। নাজমুল হাসানকে ওই দিন রাতে তুলে নিয়ে গিয়েছিল বিনিয়ামিন মোল্লাকে কোথায় আছে সেটি জানার জন্য। নাজমুল হাসান খুব সংক্ষেপে আপনাদের মাঝে সেদিনকার ঘটনা তুলে ধরবে। সংক্ষেপে নাজমুল হাসান একটু চাপেন সাইডে পশ্চিমে যারা একটু চাপ নাজমুল, জোরে বলো, জোরে বলো। পশ্চিমে যারা একটু চাপো নাজমুল এখানে এসে দাঁড়াই কথা বলো, দাঁড়াই বলো, জোরে বলো। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান, আরো জোরে বলো। যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ। আমাকে মঙ্গলবার দিন রাত 8টার দিকে আমার বাসা রায়েরবাগে, এখান থেকে আমি টিউশন থেকে বেরোইছি, তখন ডিবি পরিচয় দিয়ে আমাকে 9 জন মানুষ 3টা বাইক দিয়ে এসে আমাকে তুলে নিতে আসে। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আমার নামে কি করে মামলা আছে কিনা বা আমার অপরাধ কি। তাদের একটাই কথা যে আপনাকে এখানে যেতে হবে। পরবর্তীতে তারা আমাকে জোর করে এখান থেকে নিয়ে যায়, আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় নেওয়া হয়। নেওয়ার পরে আমাকে বলতেছে যে তোরা এই যে আওয়ামী লীগের শান্তি সমাবেশে, আমরা একটা প্রোগ্রাম ডাক দিয়েছিলাম, আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেজাউলের হত্যার বিচার এবং বুয়েটের শিক্ষার্থীদের যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে রাজু ভাস্কর্য, এটা নিয়ে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে বলা হয় যে তোর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হবে এবং অনেক বেশি গালাগালি করে। এক পর্যায়ে আমাকে আমার মাথায় আঘাত করে, আমার পুরো শরীরে আঘাত করে। আমি এখনও অসুস্থ,
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা আমাকে বারবার বিপিনুরের নাম নিয়ে আমাকে গালিগালাজ করতেছে যে এই সংগঠন করে কি করবি, এটা কি করতে পারবি না করতে পারবি, এই সংগঠন করা যাবে না। আমার আবার এক একজন অফিসার এক একভাবে কথা বলে। আমাকে প্রায় 6 থেকে 7টা গাড়িতে উঠাইছে, বিভিন্ন গাড়িতে এক একজন, মানে যারা আমাকে প্রথম উঠাইতো পরবর্তীতে তাদেরকে আমি আর দেখতে পেতাম না। এক পর্যায়ে আমাকে বলতেছে যে ওর তো অনেক বেশি তেল বাইরে গেছে, ও কোনো কিছু শুনতে চায় না, এর আগেও জেলে গেছে, অনেক কিছু করছে, তো ওরা ঠিক আছে মামায় নিয়ে এক জায়গায় দিয়ে আসো, ওইখানে লাশ ফালে দিব, 6 দিনও কেউ পাবে না আর কি। তো পরবর্তীতে আবার যে আমাকে 4:30 বাজে, রাত 4:30 পর্যন্ত বলছে যে আমাকে সন্ত্রাস বিধায় নিয়ে মামলা দিবে, কিন্তু তাদেরই আরেকজন অফিসার বলতেছে যে এখন ওই অলরেডি আমরা যে তাকে তুলে নিয়ে আসছি এটা বিপিনুর জানে এবং সে ফেসবুকে পোস্টও দিছে এবং তাকে লাইভে প্রতিবাদ করছে তাকে গ্রেপ্তারের বিষয়ে, এবং তাকে তার বিষয়ে ইয়া করা উচিত। পরবর্তীতে আমাকে ছেড়ে দেয়। রাত আমাকে সন্ধ্যা 8টা থেকে এবং ভোর 6টা পর্যন্ত 10 ঘন্টা রাখে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যে বিপিনুরকে যেইভাবে গালিগালাজ করছে এবং তার সাথে কাজ করলে আমাকে মেরে ফেলবে, হুমকি দিবে, এ থেকে আমি মনে হচ্ছে আরও বেশি মনোবল পাইছি যে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন বেঁচে থাকি দেশের জন্য, মানুষের জন্য আমি বিপিনুর নেতৃত্বে কাজ করব। ধন্যবাদ। জাহের বলো, জাহের এদিকে চলে আসো। আচ্ছা বলো, পরে বলো। হ্যাঁ